হ্যালো স্টুডেন্টস, আজকের ক্লাসের মাধ্যমে আমাদের ইলেকট্রনিক্স লেকচার সিরিজ শুরু হবে। অবশ্যই আমরা এই সিরিজে সেমিকন্ডাক্টর ইলেকট্রনিক্স সম্পর্কে আলোচনা করব। তবে আজকের ক্লাসে আমরা একদমই প্রিলিমিনারি বিষয়টা অর্থাৎ সেমিকন্ডাক্টর ইলেকট্রনিক্সের সূত্রপাত যেখান থেকে, যাকে বলে কঠিন পদার্থের শক্তিপটি অর্থাৎ এনার্জি ব্যান্ডস ইন সলিড, আমরা এই বিষয় সম্পর্কে আলোচনা করব। ইলেকট্রনিক্সের বাকি পার্টগুলো বোঝার জন্য আমাদের কিন্তু এই সম্পর্কে ধারণা পরিষ্কার থাকা খুবই জরুরি। এই শক্তিপটির সম্পর্কে আলোচনা করার শুরুতেই আমাদের অবশ্যই উল্লেখ করতে হবে বোরের থিওরি। আমরা যদি বোর থিওরির দিকে তাকাই তাহলে আমরা জানি যে একটা নিউক্লিয়াস তার চারপাশে বিভিন্ন রেডিয়াসের কক্ষপথে ইলেকট্রন ঘুরতে থাকে এবং এই কক্ষপথগুলোকে বলা হচ্ছে এক একটা শক্তি স্তর, কারণ কোনো একটা বিশেষ অরবিটে ঘূর্ণায়মান ইলেকট্রনের শক্তি নির্দিষ্ট। তো কঠিন পদার্থ তার মানেই পরমাণুগুলো পরস্পরের খুব কাছাকাছি অবস্থিত। তাহলে ধরো এখানে আরেকটা পরমাণুর নিউক্লিয়াস রয়েছে এবং তারও চারপাশে এরকম বিভিন্ন অরবিট থাকতে পারে। আমি কিছু আঁকলাম, তার আরও আছে। এখন একদম বাইরের কক্ষের যে ইলেকট্রনগুলো, এটা নিউক্লিয়াস, এটা ইলেকট্রন। তো এই ইলেকট্রন এই নিউক্লিয়াসের চারপাশে ঘোরার সময় কিসের জন্য ঘুরছে? ইলেকট্রন এবং নিউক্লিয়াসের মধ্যে একটা স্থির তড়িৎ আকর্ষণ বল ক্রিয়া করছে, কারণ নিউক্লিয়াস পজিটিভ চার্জ আর ইলেকট্রনের নেগেটিভ চার্জ। তো ঘুরতে ঘুরতে ইলেকট্রন যদি এরকম জায়গায় আসে, আমি দুটো পরমাণু নিয়ে কথা বলছি, অ্যাকচুয়ালি সলিডের মধ্যে এদিকে পরপর পরমাণু আছে, এ পাশে আছে, এ পাশে আছে, এ পাশে আছে, এ পাশে আছে, 3 ডাইমেনশনালি আমরা ভাবতে পারি অ্যাটমগুলো সাজানো আছে। তো যখন ইলেকট্রনটা এখানে এলো তখন লক্ষ্য করো এই ইলেকট্রনটা শুধু আর এই নিউক্লিয়াস দ্বারাই প্রভাবিত হচ্ছে না, সাথে কিন্তু এই নিউক্লিয়াস দ্বারাও প্রভাবিত হচ্ছে। তাই হতেই পারে যে এই ইলেকট্রন এখান থেকে আবার এই নিউক্লিয়াসের চারপাশে ঘোরা শুরু করলো। অর্থাৎ ধরো কিছুক্ষণ পর আমি এই ইলেকট্রনকে আবিষ্কার করতেই পারি যে এখানে আছে। আবার পাশের আরেকটা অ্যাটম ধরা যাক এখানে আছে, তার নিউক্লিয়াস, এমন হতেই পারে যে তার চারপাশে ঘুরতে ঘুরতে এই অ্যাটমের কক্ষপথে চলে এলো, তখন আবার এই অ্যাটমের চারপাশেও ঘোরা শুরু করলো। অর্থাৎ আমি কিছুক্ষণ পর দেখলাম এই ইলেকট্রনটা এখানে চলে গেছে। অর্থাৎ অ্যাটমের মধ্যে সব ইলেকট্রন নয়, কিছু ইলেকট্রন যেগুলো বাইরের কক্ষে একদম বাইরের দিকে রয়েছে, সেই সব ইলেকট্রন কিছু অনেকটা ফ্রিলি, পুরোপুরি ফ্রি নয়, পুরোপুরি ফ্রি হলে তো তারা তো ওই সলিড থেকে বাইরে বেরিয়ে আসতে পারতো, সেরকম নয়, কিন্তু মোটামুটি ফ্রিভাবে ওই সলিডের মধ্যে বিভিন্ন জায়গায় যেমন তেমনভাবে ঘুরে বেড়াতে পারে। এবং এই ঘুরে বেড়ানোর কোনো আগের থেকে প্রেডিকশন করা যাবে না যে ইলেকট্রন এরপরে ওখানেই যাবে। ইলেকট্রন যেমন তেমনভাবে গ্যাসের অণুগুলো যেমন ঘুরে বেড়ায় সেরকমভাবে ঘুরে বেড়াতে পারে বলে আমরা ধরে নিতে পারি। এখন এই ঘুরে বেড়ানোর জন্য বাইরের কক্ষের যে সমস্ত ইলেকট্রনগুলো থাকে তাদের শক্তি স্তরের কিছু বিন্যাস পরিবর্তন ঘটে। নর্মালি শুধু একটা অ্যাটম থাকলে যেমন শক্তি স্তর হতো, পাশাপাশি এরকম বিভিন্ন অ্যাটমের নিউক্লিয়াস থাকার ফলে এবং ওই ইলেকট্রনের ওপর বিভিন্ন নিউক্লিয়াসের প্রভাব পড়ার জন্য সেই ইলেকট্রনের যে বিভিন্ন শক্তি স্তর হয় সেগুলো কিন্তু পাল্টে যায়। মানে যদি একটা অ্যাটম এককভাবে থাকে তার ক্ষেত্রে যে শক্তি স্তর হবে ইলেকট্রনের, পাশাপাশি অন্যান্য অ্যাটম থাকলে ওই ইলেকট্রনের শক্তি স্তর পাল্টে যায়। এবং এই সংক্রান্ত ম্যাথমেটিক্স করেছিলেন দুজন বিজ্ঞানী, ক্রনিং আর পেনি। এবং তারা কি করেছিলেন, তারা এরকম ধরে নিয়েছিলেন শুধু নিউক্লিয়াসগুলো এরকম নির্দিষ্ট দূরত্বে সাজানো আছে এবং এই ইলেকট্রনটা ধরা যাক এর মধ্যে দিয়ে যাওয়ার চেষ্টা করছে, এবং তাহলে কি দেখতে পাবে, কিছু নির্দিষ্ট দূরত্ব পরে পরে একটা করে নিউক্লিয়াস। তো ক্রনিং পেনির ওই ক্যালকুলেশনের যে সিদ্ধান্তগুলো আমরা পাই
তার প্রধান যে সিদ্ধান্ত সেটা হচ্ছে আমাদের এখানে খুব কাজে লাগবে, সেটা হচ্ছে এই ধরনের ইলেকট্রনের মতো আরও ইলেকট্রন আছে, সেই সব ইলেকট্রন যখন এরকম পিরিয়ডিক পোটেনশিয়ালের মধ্যে দিয়ে যায়, অর্থাৎ এই যে নির্দিষ্ট দূরত্ব পরে পরে এক একটা নিউক্লিয়াস এবং তার জন্য পোটেনশিয়াল আছে, তো এই পিরিয়ডিক পোটেনশিয়ালের মধ্যে দিয়ে যখন তারা যায় তখন তাদের শক্তি স্তরগুলো খুব ঘন সন্নিবিষ্ট হয় কিছু কিছু অঞ্চলে, এবং সেই শক্তি স্তরগুলো এক একটা পটি গঠন করে, অর্থাৎ এই ব্যান্ড, এনার্জি ব্যান্ড গঠন করে। এবং তার ছবি কেমন হয়, অর্থাৎ গ্রাফ কেমন হয়, আমরা এবার দেখব। এই রকম কিছু শক্তিপটি আমরা দেখতে পাবো। এখন এখানকার কিছু বৈশিষ্ট্য দেখা যাক। দেখো, নিচের দিকে যে শক্তিপটিগুলো আছে সেগুলো একটু সরু, এবং তার পরের শক্তিপটিটা এর চেয়ে একটু যেন মোটা, তারপরের শক্তিপটি আরেকটু মোটা। এভাবে যত উপরের দিকে যাব আমরা, এনার্জির যত উপরের দিকে যাব, এই যে ই অর্থাৎ এনার্জি এই অ্যাক্সিস বরাবর শক্তি বাড়ছে, তত দেখো শক্তিপটি আস্তে আস্তে মোটা হচ্ছে। এবং এই যে শক্তিপটি, এটা হচ্ছে অ্যালাউড রিজিয়ন, অর্থাৎ এই টুকুর মধ্যে যে এনার্জি আছে, সেই এই যে অ্যাক্সিস বরাবর যে এনার্জি বা এখানে অ্যাক্সিস বরাবর যে এনার্জি ডিউরেশন, এর মধ্যে ইলেকট্রনের শক্তি হতে পারে। কিন্তু এই যে ধরো দুটো শক্তিপটির মাঝে যে ফাঁকাটা, একে আমরা বলি ব্যান্ড গ্যাপ। ব্যান্ড গ্যাপ আমরা অনেক সময় ইজি দিয়ে প্রকাশ করি। তো এখানেও দেখো ব্যান্ড গ্যাপ আছে, এখানেও ব্যান্ড গ্যাপ আছে, এখানেও ব্যান্ড গ্যাপ আছে। এই গ্যাপের মধ্যে কোনো শক্তির ইলেকট্রন কিন্তু হতে পারে না। আমরা সলিডের কথা বলছি, বারবার বলছি সলিডের ক্ষেত্রে। যেমন ধরো কথার কথা, এই অ্যাক্সিস বরাবর ইলেকট্রন ভোল্ট অর্ডারে ইলেকট্রনের শক্তি আছে, এটা হচ্ছে একটা শক্তির ব্যবহারিক একক, ইলেকট্রন ভোল্ট। তো ধরা যাক এখানে শক্তি কথার কথা সামথিং E1 ইলেকট্রন ভোল্ট, এই পয়েন্টে, অ্যাক্সিসের এই পয়েন্টে। অর্থাৎ আমরা বলতেই পারি যে কোনো ইলেকট্রনের শক্তি E1 ইলেকট্রন ভোল্ট হতে পারে না। ইলেকট্রনের শক্তি হয় এই ব্যান্ডের মধ্যে হবে, না হয় এই ব্যান্ডের মধ্যে হবে, না হয় এই ব্যান্ডের মধ্যে হবে, না হয় এই ব্যান্ড অথবা এই ব্যান্ডের মধ্যে হবে। প্রথম কথা, এই গ্যাপের মধ্যে কোনো ইলেকট্রনের শক্তি থাকতে পারে না। 2 নাম্বার, দেখো এই যে সবচেয়ে উপরের যে ব্যান্ড, এটাকে বলা হয় পরিবহন পটি বা কন্ডাকশন ব্যান্ড। অর্থাৎ একদম উপরের যে ব্যান্ড, সবচেয়ে বেশি শক্তির যে ব্যান্ড, সেটাকে বলা হয় পরিবহন পটি বা ইংরেজিতে বলে কন্ডাকশন ব্যান্ড। আমরা এটাকে শর্টে সিবি লিখতে পারি। তার নিচের যে পটিটা, এটাকে বলা হয় যোজক পটি বা ভ্যালেন্স ব্যান্ড। এবং এইখানে যে ব্যান্ড গ্যাপ, এটাকে আমরা ইজি দিয়ে প্রকাশ করছি। যদিও এক একটা ব্যান্ড গ্যাপ আলাদা, তবু আমরা এর পরবর্তীতে যে আলোচনাটা করব, সেটা শুধুমাত্র এই দুটো পটির ক্ষেত্রে আলোচনাটা আমাদের হবে। তার কারণ আমাদের যত ইলেকট্রনিক ইনস্ট্রুমেন্ট এবং তার ক্রিয়াকলাপ, সেটা নির্ভর করে এখানকার আর এখানকার ইলেকট্রনের উপর ভিত্তি করে, তাদের আচরণ, তাদের গতিবিধি, তার উপর ভিত্তি করে। আমাদের নিচের ব্যান্ডগুলোর ইলেকট্রন নিয়ে না ভাবলেও চলবে। আর একটা কথা এখানে মাথায় রাখা, যে দেখো নিচের এই ব্যান্ডগুলো আমরা শেড দিয়েছি, তার কারণ হচ্ছে নিচের ব্যান্ডগুলো সবগুলোই পূর্ণ, অর্থাৎ যতগুলো এনার্জি লেভেল আছে এই ব্যান্ডগুলোর মধ্যে সবগুলোই পরিপূর্ণ, ইলেকট্রন সেখানে রয়েছে। শুধু কন্ডাকশন ব্যান্ডে ইলেকট্রন কিন্তু সম্পূর্ণটা ফিল আপ করেনি, অর্থাৎ কন্ডাকশন ব্যান্ডে ম্যাক্সিমাম যতগুলো ইলেকট্রন থাকতে পারে ততগুলো ইলেকট্রন নেই, তাই এখানে কিছু ফাঁকা আছে, অর্থাৎ এখানে পার্শিয়ালি ফিল্ড, আর এগুলো হচ্ছে পুরোপুরি ফিল্ড। আমরা সবাই জানি যে এই পরিবহন পটিতে যে সমস্ত ইলেকট্রন থাকে, তারা ফ্রিলি ওই মেটেরিয়ালের মধ্যে, যেমন ধরো কপার, আয়রন,
সিলিকন, জার্মেনিয়াম, যেগুলো নিয়ে আমরা ইলেকট্রনিক্সে বেশি কথা বলবো, এই মেটেরিয়ালগুলোর মধ্যে এই পরিবহন পটির যে সমস্ত ইলেকট্রন বা কন্ডাকশন ব্যান্ডের ইলেকট্রন তারা প্রায় ফ্রিলি বিভিন্ন জায়গায় ঘুরে বেড়ায় এবং এই ইলেকট্রনগুলোই কারেন্ট এবং তাপ পরিবহনে সাহায্য করে। আর এখানে যে যোজক পটি যে ইলেকট্রনগুলো আছে এগুলো সাধারণত বন্ধন তৈরি করতে, অর্থাৎ রাসায়নিক বন্ধন যাকে আমরা বলি, অর্থাৎ কেমিক্যাল বন্ড, সেই বন্ড তৈরি করতে এই পটির ইলেকট্রনগুলো হেল্প করে। তাই এই ইলেকট্রনগুলো মূলত এঙ্গেজ থাকে বন্ড তৈরিতে। আর কন্ডাকশন ব্যান্ডের ইলেকট্রন তারা হচ্ছে কারেন্ট পরিবহনে সাহায্য করে। এখন আমরা পরের যে আলোচনাটা করব সেটা শুধুমাত্র হবে এই কন্ডাকশন ব্যান্ড আর এই ভ্যালেন্স ব্যান্ড নিয়ে। নিচের ব্যান্ডগুলো আমাদের এই আলোচনায় খুব একটা প্রাসঙ্গিক নয়। আমাদের চারপাশে আমরা যে সমস্ত সলিডস দেখে থাকি, অর্থাৎ কঠিন পদার্থ দেখি, তাদের তড়িৎ পরিবহন ক্ষমতার উপর ভিত্তি করে আমরা প্রধানত এই সলিডগুলোকে, অর্থাৎ কঠিন পদার্থগুলোকে তিনটে ভাগে ভাগ করতে পারি। তার প্রথম ভাগ হচ্ছে পরিবাহী বা কন্ডাক্টার্স। তারা সাধারণত ধাতব পদার্থ হয়, যেমন আয়রন, কপার, সিলভার, অ্যালুমিনিয়াম হতে পারে। অর্ধপরিবাহী কারা? যাদের পরিবহন ক্ষমতা পরিবাহীর চাইতে কম কিন্তু অপরিবাহীর চাইতে বেশি। অর্ধপরিবাহী দুটো বিশেষ মেটেরিয়াল, এরা হচ্ছে সিলিকন আর হচ্ছে জার্মেনিয়াম। এদের তড়িৎ পরিবহন ক্ষমতা পরিবাহীর তুলনায় কম, কিন্তু এদের আবার বিশেষ কিছু বৈশিষ্ট্য আছে যার জন্য ইলেকট্রনিক্সে এই সেমিকন্ডাক্টর মানে সবচাইতে বড় রোল প্লে করে। আর এই অপরিবাহী পদার্থ, এদের তড়িৎ পরিবহন ক্ষমতা খুবই কম, অর্থাৎ অর্ধপরিবাহীর চাইতেও কম। সাধারণত এগুলোকে আমরা অন্তরক বা ইনসুলেটর বলেও জেনে থাকি। যেমন উদাহরণ হচ্ছে গ্লাস, প্লাস্টিক ইত্যাদি। আমরা এবার দেখব যে এই তিন ধরনের পদার্থের শক্তিপটি কীরকম হয়, অর্থাৎ কন্ডাকশন ব্যান্ড আর ভ্যালেন্স ব্যান্ডের মধ্যে কীরকম গ্যাপ থাকে বা কি কি বৈশিষ্ট্য এদের আছে এবার আমরা দেখব। প্রথমে দেখা যাক পরিবাহীর ক্ষেত্রে এই কন্ডাকশন ব্যান্ড আর ভ্যালেন্স ব্যান্ড, অর্থাৎ কন্ডাকশন ব্যান্ড অ্যাকচুয়ালি এখান থেকে এই অবধি, আর ভ্যালেন্স ব্যান্ড দেখো এখান থেকে এই অবধি, অর্থাৎ ভ্যালেন্স ব্যান্ডের উপরের সীমানা আর কন্ডাকশন ব্যান্ডের নিচের সীমানা এরা পরস্পর ওভারল্যাপ করে আছে, বা যাকে আমরা বাংলায় বলি সমাপতিত হয়ে আছে। অর্থাৎ এইটুকু অঞ্চল হচ্ছে সমাপতিত বা ওভারল্যাপড। অর্থাৎ কন্ডাকশন ব্যান্ড আর ভ্যালেন্স ব্যান্ড এরা কিন্তু পরস্পর ওভারল্যাপ করে আছে, যার জন্যে এখানে কোনো গ্যাপ নেই। অর্থাৎ এখানে ইজি, অর্থাৎ কন্ডাকশন ব্যান্ড আর ভ্যালেন্স ব্যান্ডের মধ্যে যে ব্যান্ড গ্যাপ, কার্যত জিরো। তো এর ফলাফল কি হয়? ভ্যালেন্স ব্যান্ড থেকে খুব সহজেই ইলেকট্রন কন্ডাকশন ব্যান্ডে প্রবেশ করতে পারে, আবার কন্ডাকশন ব্যান্ডের ইলেকট্রন যদি ভ্যালেন্স ব্যান্ডে কোথাও ফাঁকা থাকে খুব সহজেই নিচে নামতে পারে। এখানে আর একটা কথা আমাদের মনে রাখতে হবে, সেটা হচ্ছে কন্ডাকশন ব্যান্ডের ইলেকট্রন ঘনত্ব যদি রো হয়, অর্থাৎ রো হচ্ছে পরিবহন পটিতে একক প্রতি একক আয়তনে ইলেকট্রন সংখ্যা। সোজা কথায় ইলেকট্রন ডেনসিটি আমরা ইংলিশে বলি। এই কন্ডাকশন ব্যান্ডের এই ইলেকট্রন ঘনত্ব খুব বেশি থাকে ধাতুর ক্ষেত্রে, অর্থাৎ পরিবাহী পদার্থের ক্ষেত্রে খুব বেশি থাকে, এবং যার ফলে এখানে ইলেকট্রন সংখ্যা বেশি হওয়ার ফলে সেই ইলেকট্রনগুলো তড়িৎ পরিবহনে অনেক বেশি করে সাহায্য করতে পারে, যার ফলে এই ধাতুর
তড়িৎ পরিবহন ক্ষমতা অনেক বেশি। এবার আমরা দেখব অপরিবাহী পদার্থে অর্থাৎ ইনসুলেটরে কন্ডাকশন ব্যান্ড আর ভ্যালেন্স ব্যান্ডের কীরকম দূরত্ব বা কীরকম কি বৈশিষ্ট্য থাকে। তো এখানে দেখো একটা অপরিবাহী পদার্থ, যেমন ধরো কাঠ, কাঁচ, প্লাস্টিক, যেগুলো তড়িতের পরিবহন প্রায় করে না বললেই চলে, তো তাদের ক্ষেত্রে ভ্যালেন্স ব্যান্ড আর কন্ডাকশন ব্যান্ডের মধ্যে দেখো একটা বড়সড় গ্যাপ থাকে, এবং এই যে ব্যান্ড গ্যাপ অর্থাৎ ইজি এই অপরিবাহী পদার্থের ক্ষেত্রে গ্রেটার দ্যান ইকুয়াল টু 5 ইলেকট্রন ভোল্ট, 5 ইলেকট্রন ভোল্ট বা তার চাইতেও বেশি হয়, কোনো কোনো মেটেরিয়ালের ক্ষেত্রে 6-7 ইলেকট্রন ভোল্টও হতে পারে। এবং এক্ষেত্রে রো আমরা যেটা বলছিলাম যে কন্ডাকশন ব্যান্ডের ইলেকট্রন ঘনত্ব, এই কন্ডাকশন ব্যান্ডের ইলেকট্রন ঘনত্ব খুবই কম, যেটা অর্ধপরিবাহীর চাইতেও অনেক কম থাকে এই কন্ডাকশন ব্যান্ডের ইলেকট্রন ঘনত্ব। অর্থাৎ এই কন্ডাকশন ব্যান্ডে খুব কম সংখ্যক ইলেকট্রন উপস্থিত থাকার ফলে এই খুব অল্প সংখ্যক ইলেকট্রনই তড়িৎ পরিবহনে সাহায্য করতে পারে, তাই এদের তড়িৎ পরিবহন ক্ষমতা খুবই কম হয়। আবার যে আমি বাইরে থেকে হিট দিলে বা বাইরে থেকে কোনো এনার্জি দিলে ভ্যালেন্স ব্যান্ডের কোনো ইলেকট্রন কোনো বন্ধন ছিন্ন করে ওপরে চলে যাবে, সেটাও খুব সহজ ব্যাপার নয়। তার কারণ এখানে রয়েছে এতটা ব্যান্ড গ্যাপ, অর্থাৎ কোনো ইলেকট্রনের এনার্জি তো এই গ্যাপের মধ্যে থাকতে পারে না। তাই ইলেকট্রনকে আমি যদি 5 থেকে 7 ইলেকট্রন ভোল্ট এতটা এনার্জি দিতে পারি, তবেই এখান থেকে একটা ইলেকট্রনের যাওয়ার সম্ভাবনা আছে কন্ডাকশন ব্যান্ডে, এবং সে তখন কন্ডাকশন ব্যান্ডের ইলেকট্রন সংখ্যা বাড়তে পারে, তবে সেটা খুব রেয়ার কেস। তাই অপরিবাহী পদার্থ স্বভাবতই তড়িৎ পরিবহনে খুব একটা অংশ নেয় না। এবার আমরা দেখব যে একটা অর্ধপরিবাহীতে কন্ডাকশন ব্যান্ড এবং ভ্যালেন্স ব্যান্ড কিভাবে বিন্যস্ত আছে। ইলেকট্রনিক্সে কিন্তু এই আলোচনাটাই আমাদের সবচাইতে বেশি প্রাসঙ্গিক, কারণ ইলেকট্রনিক্স পুরোটা জুড়েই রয়েছে এই অর্ধপরিবাহী। তো দেখা যাক, ভ্যালেন্স ব্যান্ড এবং কন্ডাকশন ব্যান্ডের মধ্যে একটা গ্যাপ এখানেও আছে, তবে এই গ্যাপ অর্থাৎ এনার্জি গ্যাপ নিয়ারলি ইকুয়াল টু 1 ইলেকট্রন ভোল্ট, অর্থাৎ সেটা এই গ্যাপটা কিন্তু অপরিবাহীর চাইতে অনেকটাই কম। এখানে মনে রাখা প্রয়োজন, সিলিকনের জন্য আমরা জানি অর্ধপরিবাহীর দুটো উদাহরণ, একটা হচ্ছে সিলিকন আর একটা হচ্ছে জার্মেনিয়াম। তো সিলিকনের জন্য ক্ষেত্রে এই ব্যান্ড গ্যাপ ইজি ইজ নিয়ারলি ইকুয়াল টু 1.12 ইলেকট্রন ভোল্ট, আর জার্মেনিয়ামের ক্ষেত্রে এই গ্যাপ এনার্জি গ্যাপ নিয়ারলি ইকুয়াল টু 0.72 ইলেকট্রন ভোল্ট। তাই আমরা ইন অ্যাভারেজ বলতে পারি যে সেমিকন্ডাক্টরের বেলায় এই ব্যান্ড গ্যাপ নিয়ারলি ইকুয়াল টু 1 ইলেকট্রন ভোল্ট। এখন এখানে যে ইলেকট্রন ডেন্সিটি অর্থাৎ কন্ডাকশন ব্যান্ডে যে ইলেকট্রন ডেন্সিটি, সেটাও কিন্তু অপরিবাহী পদার্থের চেয়ে অনেকটাই বেশি, আবার কন্ডাক্টর অর্থাৎ যারা সুপরিবাহী পদার্থ তাদের চেয়ে আবার একটু কম। তা আমরা এতক্ষণের যে আলোচনা করলাম সেটা হচ্ছে কন্ডাকশন ব্যান্ডের ইলেকট্রন ঘনত্ব রো, সেটা মেটালের বেলায় অনেক অনেক বেশি, গ্রেটার দেন রো সেমিকন্ডাক্টর, অ্যান্ড এই রো গ্রেটার দেন রো ইনসুলেটর। তাই স্বাভাবিকভাবে কন্ডাকশন ব্যান্ডে মেটালের বেলায় ইলেকট্রন বেশি থাকার জন্য তার কারেন্ট পরিবহন ক্ষমতা অনেক বেশি, সেমিকন্ডাক্টরের বেলায় তার তুলনায় কম, এবং ইনসুলেটরের বেলায় একেবারেই কম। এখন এখানে আর একটা সুবিধে আছে। কি সুবিধে? আমরা জানি যে ভ্যালেন্স ব্যান্ডের ইলেকট্রনগুলো বিভিন্ন বন্ড তৈরি করে থাকে, বিশেষ করে সেমিকন্ডাক্টর যে পদার্থ দুটো, এরা সবাই সমযোজী বন্ধন অর্থাৎ কোভ্যালেন্ট বন্ড গঠন করে। এই কোভ্যালেন্ট বন্ডগুলো আমরা যদি একটু হিট দিই বা বাইরের যে টেম্পারেচার সেটা যদি একটু বেড়ে যায়, তো এই হিট দেওয়ার ফলে বা কোনো এনার্জি দেওয়ার ফলে সেই বন্ড সহজেই ভেঙে যায়। এই ভেঙে যাওয়ার ফলে যে ইলেকট্রনগুলো ফ্রি হলো, বন্ধন থেকে মুক্ত হলো, সেই ইলেকট্রনগুলো কিন্তু একটু এনার্জি অর্থাৎ 1 ইলেকট্রন ভোল্টের চেয়ে
কাছাকাছি এনার্জি পেলেই, অর্থাৎ সিলিকনের বেলায় সেটা 1.12 আর জার্মেনিয়ামের বেলায় সেটা 0.72, এই ইলেকট্রন ভোল্ট এনার্জি পেলেই ইলেকট্রনগুলো উপরে জাম্প করতে পারে। যার ফলে টেম্পারেচার বাড়ার সাথে সাথে এর কন্ডাক্টিভিটি বেড়ে যায়, কারণ ভ্যালেন্স ব্যান্ড থেকে কন্ডাকশন ব্যান্ডে ইলেকট্রন জাম্প করার ফলে কন্ডাকশন ব্যান্ডের ইলেকট্রন বেড়ে যায় এবং কন্ডাকশন ব্যান্ডের ইলেকট্রন সংখ্যা বৃদ্ধির ফলে তড়িৎ পরিবহন ক্ষমতাও বাড়তে থাকে। এখানে দেখো মেটালের সাথে অর্থাৎ ধাতুর সাথে সেমিকন্ডাক্টরের একটা বৈপরীত্য কি, মেটালের বেলায় তাপমাত্রা বৃদ্ধি করলে মেটালের রোধ বৃদ্ধি পায়, অর্থাৎ তড়িৎ পরিবহন ক্ষমতা কমে যায়। কিন্তু সেমিকন্ডাক্টরের বেলায় কিন্তু তার উল্টো হয়, তাপমাত্রা বৃদ্ধি করলে তড়িৎ পরিবহন ক্ষমতা বৃদ্ধি পায়। অর্থাৎ এতক্ষণ আমরা যে পয়েন্টটা আলোচনা করলাম সেটা হলো উষ্ণতা বৃদ্ধি করলে অর্ধপরিবাহীর তড়িৎ পরিবাহিতা বৃদ্ধি পায়, কারণ আমি আবারও বলছি ভ্যালেন্স ব্যান্ড থেকে ইলেকট্রন খুব সহজেই ওই যে আমি হিট এনার্জি দিচ্ছি সেই এনার্জি নিয়ে কন্ডাকশন ব্যান্ডে জাম্প করতে পারে এবং কন্ডাকশন ব্যান্ডের ইলেকট্রন সংখ্যা বৃদ্ধি পায়। এবং এই জন্যে যেহেতু উষ্ণতা বাড়ালে রোধ কমে এই সেমিকন্ডাক্টিং মেটেরিয়ালের, সেই জন্য এর ক্ষেত্রে রোধের উষ্ণতা গুণাঙ্ক নেগেটিভ বা ঋণাত্মক। পরের পয়েন্ট হচ্ছে যে যদি আমরা টেম্পারেচারকে 0 কেলভিনে নিয়ে আসি, অর্থাৎ কোনো সেমিকন্ডাক্টর মেটেরিয়ালের কোন উষ্ণতা আমি যদি 0 কেলভিনে নিয়ে আসি, অর্থাৎ পরম শূন্য উষ্ণতায়, তাহলে এই কন্ডাকশন ব্যান্ডে একটাও ইলেকট্রন থাকবে না এবং সেখানে সব এসে যোজক পটিতে অর্থাৎ ভ্যালেন্স ব্যান্ডে নেমে যাবে এবং এই ভ্যালেন্স ব্যান্ডের ইলেকট্রনগুলো সবগুলোই বন্ধন তৈরিতে কাজে লেগে যাবে এবং যার ফলে কন্ডাকশন ব্যান্ড একদম ফাঁকা হয়ে যাবে এবং 0 কেলভিন উষ্ণতায় ওই জন্যে অর্ধপরিবাহী পদার্থের তড়িৎ পরিবহন ক্ষমতা একদমই শূন্য হয়ে যায়। তাই এই অর্ধপরিবাহী পদার্থ 0 কেলভিন উষ্ণতায় অপরিবাহী পদার্থে পরিণত হয়।